হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনা ফ্রম কিউরিয়ালস অ্যান্ড আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইএলটিএস রিডিং মডিউলে আপনারা কিভাবে 40 আউট অফ 40 কোয়েশ্চেন্স কারেক্টলি অ্যান্সার করতে পারবেন। অ্যান্ড দিজ আর সাম অফ দ্য মেথডস যেগুলো একদম প্রুভেন মেথডস, অ্যান্ড এগুলো ইউজ করে আমাদের স্টুডেন্টরা 40 আউট অফ 40 পেয়েছে। সো আপনি কেন পাবেন না? সো উইদাউট এনি ফার্দার ডিলেইস লেটস মুভ অন টু দ্য ভিডিও অ্যান্ড আপনারা কুইকলি দেখে নেন যে কীভাবে আমরা এই 5টা বা 6টা টিপ ফলো করে অ্যান্ড পার্সোনাল যে টিপসগুলো, এই প্রুভেন মেথডসগুলো দিয়ে কীভাবে আপনাদের কারেক্ট অ্যান্সার্সগুলোকে আপনি একদম সবসময় কনসিস্টেন্টলি অ্যাচিভ করতে পারবেন। আচ্ছা, সো আমরা একটু দেখি 5 স্টেপ মেথডটা। সো স্টেপ 1 কি? প্রশ্ন প্রথমে পড়ার অভ্যাস করা, যে কোয়েশ্চেন ফার্স্ট অ্যাপ্রোচটা কি। আচ্ছা, সো প্যাসেজ পড়ার আগে সব প্রশ্ন ভালোভাবে পড়ে নিন। প্রত্যেক প্রশ্নের জন্য কী ধরনের তথ্য লাগবে, নাম, সংখ্যা, তারিখ, আইডিয়া, কারণ ইত্যাদি চিহ্নিত করুন। এতে আপনার মস্তিষ্ক আগে থেকেই টার্গেট সেট করে। ব্যান্ড 9 স্টুডেন্টরা সবসময় এই পদ্ধতি ব্যবহার করে। আচ্ছা, সো যেহেতু পড়া শেষ করলাম, এবার আমি আমার মতো করে বুঝাই আপনাদেরকে জিনিসটা। সো ব্যাপারটা হচ্ছে কি, যে কোয়েশ্চেন আগে পড়া ইম্পর্ট্যান্ট কেন? দেখেন, আইএলটিএস রিডিংয়ের আমাদের মেইন জিনিসটা কি? আমাদের মেইন পার্টটা কিন্তু এই না যে আমাদের পুরো প্যাসেজ বুঝতে হবে। আমাদের মেইন পার্টটা হচ্ছে আমাদের অ্যান্সারগুলো লোকেট করতে হবে। অ্যান্ড শুধু লোকেট করলেই হবে না, কারেক্ট অ্যান্সারগুলো লোকেট করতে হবে, ঠিক আছে? সো এখন আমাদের মেইন টার্গেটটা কি? মেইন টার্গেটটা হচ্ছে লোকেট করা। ওকে, ফাইন। সো লোকেট করার জন্য হোয়াটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং? আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিংটা হচ্ছে জানা যে আমরা কি লোকেট করতেছি, আমাদের অ্যান্সারটা কি রিলেটেড। আমাদের অ্যান্সারটা খোঁজার জন্য ধরেন কোনো একটা মানুষ কি কাজ করে, তার প্রফেশন কি, সেটা আমাদেরকে খুঁজতে হবে। সো ওই মানুষটার নাম কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট। দেখছেন না যে কতটা ইম্পর্ট্যান্ট জিনিসটা? সো এই কারণে হচ্ছে আমাদের কোয়েশ্চেন্সগুলো আগে পড়তে হয়। আমরা প্যাসেজে ঢুকার আগে আমাদের এটা একটা কমন মিস্টেক, হোয়াট উই ডু ইজ উই জাম্প ইনটু দ্য প্যাসেজ। আমরা হচ্ছে প্যাসেজে একদম ঢুকে পড়ি। এখন প্যাসেজে ঢুকার সাথে সাথে আমাদের কি হয়, যে আমরা প্যাসেজ পুরোটা পড়তে পড়তে যাই, দেন আমরা কোয়েশ্চেনে যাওয়ার পর আমরা দেখি যে আমাদের প্যাসেজ উই অলমোস্ট ফরগট হাফ অফ দ্য প্যাসেজ, অ্যান্ড আমরা কোয়েশ্চেনের সাথে মেক সেন্স করতে পারছি না, আমরা মিলাতে পারছি না। বা একবার কোয়েশ্চেন দেখতেছি, আবার প্যাসেজ দেখতেছি, কোয়েশ্চেন দেখতেছি, প্যাসেজ দেখতেছি, এভাবে কি আমাদের অনেক সময় চলে যাচ্ছে। সো আমাদের এখানে কি করতে হবে, আগে কোয়েশ্চেনগুলো পড়তে হবে। অ্যাট ফার্স্ট উই আর গোয়িং টু লুক অ্যাট দ্য কোয়েশ্চেন্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো এটা মাথায় রাখবেন। অ্যাট ফার্স্ট উই আর গোয়িং টু লুক অ্যাট দ্য কোয়েশ্চেন্স। আমরা আগে কোয়েশ্চেন্সগুলোর দিকে তাকাবো। সো কোয়েশ্চেনগুলোর দিকে তাকানোর পর আমরা কোয়েশ্চেনের মধ্যে কি দেখব? আচ্ছা, ওই এক্সাম্পলটাই টানি, যে আমাদেরকে একজনের প্রফেশন জানতে বলা হয়েছে, যে সে কী করে, তার পেশাগত কাজ কী। এখন কোয়েশ্চেনে নিশ্চয়ই তার নাম আছে, দে হ্যাভ আ নেম। বা ধরেন কোয়েশ্চেনে আপনাকে বলা আছে যে এমন একটা ইনসিডেন্ট, কোনো একটা ইনসিডেন্টের কথা বলা আছে, কোনো একটা ইনসিডেন্ট ধরে নেন, কোনো একটা ইনসিডেন্ট, অ্যান্ড সেটা কখন হয়েছিল সেটা আপনার খুঁজে বের করতে হবে। সো এই ইনসিডেন্টের যে নামটা, সেটা হচ্ছে আপনি ফোকাস করবেন। তারপর যেই মানুষটার প্রফেশন খুঁজতে হবে সেই মানুষটার নামে ফোকাস করবেন। তারপর আরও জিনিস কি, কোনো ডেট, আপনি যদি কোয়েশ্চেনে কোনো ডেট দেওয়া থাকে, কোনো তারিখ দেওয়া থাকে, সেই তারিখে ফোকাস করবেন। কেন ফোকাস করতেছি? এই যে ফোকাস করার পর্যায়ে শেষ হলো, আমরা কোয়েশ্চেনগুলো দেখে আসলাম, এইবার যখন আমি প্যাসেজে যাব, আমি প্যাসেজ তো আমার পুরোটা বোঝার দরকার নেই। আমার তো পুরো প্যাসেজ বুঝে ওটার সামারি কোথাও লেখা লাগবে না। আমার দরকার কি, আমার হচ্ছে আমার অ্যান্সার লোকেট করা দরকার। এবার আমি প্যাসেজের ভিতর এই ডেটটা খুঁজবো, এই ইনসিডেন্টের নামটা খুঁজবো, এই লোকটার নাম খুঁজবো। তাহলে আমি কি বুঝতে পারবো, যে এই লোকের নামটা যেখানেই পাচ্ছি তখনই কিন্তু আমি বুঝবো যে ওকে, মাই অ্যান্সার ইজ লোকেটেড হিয়ার। এই লোকেশনে হচ্ছে এনার নামটা আছে। এই লোকেশনের আগে পরে আমরা 1 লাইন বা 2 লাইন পড়লেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা খুঁজে পাবো। বা কোনো একটা দিন কি হয়েছিল, একটা ডেট ধরেন 13th এপ্রিল, ঠিক আছে? এপ্রিলের 13 তারিখ আপনার কোয়েশ্চেনে দেওয়া আছে। সো আপনি প্যাসেজের ভিতর খুঁজবেন কি, যে এপ্রিলের 13 তারিখ নিয়ে কোন পার্টটাতে বলা আছে প্যাসেজের, ওই পার্টটাতে গিয়ে আপনি ওই পার্টটা ভালো করে একটু পড়ে নেবেন। ওয়ান্স এগেইন দেখেন, আপনার কিন্তু পুরো প্যাসেজটা পড়া লাগতেছে না। যেখানে আপনার শুধু অ্যান্সারটা আছে, আপনি ওখানে গিয়ে পড়লে কিন্তু আপনার অনেক টাইম সেভ হবে। দ্যাটস ওয়াই ইউ নিড টু রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট। কোয়েশ্চেন আগে পড়বেন, সো দ্যাট আপনার টাইম সেভ হয়, অ্যান্ড আপনি যেন যতটুকু দরকার জাস্ট ততটুকুই এফোর্ট দেন। না হলে আমরা রিডিং পার্টটাতে অতিরিক্ত এফোর্ট দিয়ে ফেলি, আমাদের কিন্তু এত পুরো লম্বা প্যাসেজ পড়ার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। সো নেক্সট আমরা দেখি আমাদের যে স্টেপ 2তে আমরা কি করতেছি, স্মার্ট স্কিমিং করতেছি। স্মার্ট স্কিমিংটা কি? এই যে
পুরো প্যাসেজ পড়বেন না, প্রথম অনুচ্ছেদ পুরো পড়ুন, প্লাস প্রত্যেক অনুচ্ছেদের প্রথম এক লাইন এবং শেষ এক লাইন পড়ুন। এতে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে প্যাসেজের মূল থিম ও স্ট্রাকচার বুঝে যাবেন। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই যে কোয়েশ্চেনগুলো যে আগে পড়লেন, আপনি যে কোয়েশ্চেন থেকে কিছু ডেটস বা কিছু নেমস বা কিছু টার্মস এগুলো যে আপনি মাথায় ধরে নিলেন, এই যে এই জিনিসগুলো যে মাথায় রেখেছেন আপনি, এখন এই জিনিসগুলো তাড়াতাড়ি লোকেট করতে পারবেন কিভাবে, সেটা নিয়ে কথা বলতেছি এই স্মার্ট স্কিমিং টেকনিকটাতে। আপনার ধরেন কোনো একটা ঘটনা, কিসের ডেটটা হচ্ছে একটা ইনসিডেন্টের ডেট দেওয়া আছে, কোনো একটা ঘটনা ঘটেছিল ওই টাইমে। সো আপনি যখন একটা প্যাসেজে কিন্তু মাল্টিপল প্যারাগ্রাফস থাকে, আপনার প্যারাগ্রাফ এ থাকে, বি থাকে, সি থাকে, ডি থাকে, ই থাকে। ধরে নিলাম আমরা এখন যে প্যাসেজটার ব্যাপারে কথা বলছি সেখানে আমাদের 5টা প্যারাগ্রাফ আছে। এখন 5টা প্যারাগ্রাফের ভিতর আমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা পুরোটা পড়ে যদি আমরা দেখি যে ওইটার ভিতরে কোনো ইনসিডেন্টের ঘটনা নেই, তাহলে কিন্তু পুরো টাইমটা চলে গেল আমার। বি নাম্বারটা পড়েও যদি দেখি নাই, সি নাম্বারটা পড়েও যদি দেখি নাই, টাইম কিন্তু যেতেই থাকলো। এখন এটা আমরা অ্যাভয়েড করতে পারবো কিভাবে? এ নাম্বার প্যারাগ্রাফের ফার্স্ট লাইন আর লাস্টের লাইনটা যদি আমি পড়ি, তাহলে কিন্তু আমি একটা রাফ আইডিয়া নিতে পারবো যে আমার এই প্যারাগ্রাফটাতে কিছু নিয়ে বলা আছে নাকি। বা ফার্স্ট আর লাস্ট লাইনই শুধু যদি না বলি, ফার্স্ট 1-2টা লাইন আর লাস্টের 1-2টা লাইন যদি আপনি এটাও করেন, তাহলে আরও এটা এফেক্টিভ আর কি, আপনি আরও কেয়ারফুলি পড়লেন তাহলে। সো প্রত্যেকটা প্যারাগ্রাফের যদি আমরা ফার্স্ট আর লাস্ট 1 থেকে 2টা লাইন করে যদি আমি পড়ি, তাহলে কিন্তু আমি একটা রাফ আইডিয়া নিতে পারবো যে আমার এই প্যারাগ্রাফটাতে কি সম্বন্ধে বলা হয়েছে, এখানে কি আমার ইনসিডেন্টের ব্যাপারে কিছু বলা থাকতে পারে, এটাই কিন্তু আমি বুঝতে পারবো ফার্স্ট আর লাস্ট লাইন পড়ে। সো আমি দেখেন এটা পড়তে ধরেন আমার 5 মিনিট সময় লাগলো, 5 মিনিট ধরলাম না, ধরেন 3 মিনিট সময় লাগলো, 3 মিনিট করে আমি পুরো প্যারাগ্রাফগুলো একটা করে পড়ে গেলাম। সো আমার কিন্তু অনেক টাইম লাগতেছে। আর ফার্স্ট আর লাস্ট একটা লাইন পড়তে কিন্তু আমার অনেক কম সময় লাগবে। সো এত কম সময় যে লাগবে এখানে, আমি কিন্তু সেই জিনিসটা করলে আমার টাইমও সেভ হবে। সরি, আমি অ্যাকচুয়ালি পেজ সুইচ করে ফেলেছি। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে কি, যে আমরা যে টাইমসটা সেভ করতে পারবো এখানে, যে ফার্স্ট লাইনটা পড়লাম এ নাম্বার প্যারাগ্রাফের আর ফার্স্ট আর লাস্ট লাইনটা পড়লাম, সো আমি বুঝে গেলাম যে আচ্ছা এখানে ইনসিডেন্টের ব্যাপারে কিছু নেই। বি নাম্বার পড়লাম, বুঝে গেলাম ইনসিডেন্টের ব্যাপারে কিছু নেই। আমার বড় জোর 30 সেকেন্ডস লাগতেছে বা 20 সেকেন্ডস লাগতেছে। আমি এভাবে পড়ে যখন যেই প্যারাগ্রাফটাতে এসে দেখবো যে আচ্ছা এই প্যারাগ্রাফটা মনে হয় আমার ইনসিডেন্টের ব্যাপারে কথা আছে, ধরেন ডি নাম্বারটাতে আছে, ওইটা আমি ভালো করে পড়বো, ভালো করে পড়ে আমি এই ডেটটা খুঁজে বের করব, তাহলেই কিন্তু আমার খুব কুইকলি এই জিনিসটা হয়ে যাবে। সো দিস ইজ ওয়ান থিং দ্যাট উই হ্যাভ টু ফলো। এভাবে আমরা টাইম সেভ করতে পারবো। আচ্ছা, এবার আমরা নেক্সট টিপটা দেখি। এখন স্টেপ 3 কি প্রেসিশন স্ক্যানিং প্লাস প্যারাফ্রেজিং, এটা আমরা একটু দেখি যে শুধু কিওয়ার্ড খুঁজবেন না, প্যারাফ্রেজড আইডিয়া খুঁজুন। উদাহরণ হচ্ছে প্রশ্নে দেওয়া থাকতে পারে র্যাপিড আরবানাইজেশন, আর প্যাসেজে থাকতে পারে কি ফাস্ট এক্সপ্যানশন অফ সিটিজ বা ড্রামাটিক গ্রোথ অফ আরবান এরিয়াস। আচ্ছা, এখানে যে দুটো এক্সাম্পল আছে, আমি ফার্স্টে এটা নিয়ে বলি, এরপর আমি একটু নিজের মতো করে আরও একটা এক্সাম্পল দিব আপনাদেরকে। সো দেখেন ফার্স্টে যে আমাদের কিন্তু এখানে প্যারাফ্রেজ করে দিয়েছে যে র্যাপিড আরবানাইজেশনকে ওরা কিভাবে লিখতেছে, ফাস্ট এক্সপ্যানশন অফ সিটিজ। লক্ষ্য করে দেখেন দুইটার কিন্তু মিনিং কমপ্লিটলি সেম, ওরা জাস্ট কী করেছে, ওরা হচ্ছে আপনার দুইটাকে ডিফারেন্ট ওয়ার্ডস দিয়ে লিখেছে, সেম আইডিয়াটাই প্রকাশ করেছে, বাট দুইটা ডিফারেন্ট সেটস অফ ওয়ার্ড দিয়ে ওরা সেম আইডিয়াটাকে প্রকাশ করছে। এখন স্ক্যানিংয়ের ক্ষেত্রে আমরা যে প্যাসেজের ভিতর যে আমাদের ওয়ার্ড লোকেট করব কোয়েশ্চেনের, সেই ক্ষেত্রে ধরেন প্রশ্নে আমরা একটা ওয়ার্ড দেখেছি, কি র্যাপিড আরবানাইজেশন। এখন প্যাসেজে যদি আমি এই ওয়ার্ডটাই খালি খুঁজতে থাকি, আমি কিন্তু এই দুইটা ওয়ার্ড কোথাও পাবো না, কারণ প্যাসেজে কী লেখা, লেখা ফাস্ট এক্সপেনশন অফ সিটিজ। সো দেখেন এবার যদি আমি আইডিয়াটা মিলাই, ওয়ার্ড তো পেলাম না, এখন আমি যদি এই ওয়ার্ডটা খুঁজতে থাকি, শুধু এই ওয়ার্ডটা খুঁজতে থাকলে আমি প্যাসেজের ভিতর গিয়ে এই ওয়ার্ডটা না পেয়ে আমি ভাববো যে হ্যাঁ আমি তো খুঁজে পাচ্ছি না, নার্ভাস হয়ে যাব, তারপর ভাববো যে প্যাসেজে এটার ব্যাপারে কিছু বলাই নেই। কিন্তু যদি আমি আইডিয়া খুঁজি, দেখেন আইডিয়াটা খুঁজলে ডিফারেন্সটা কোথায়। র্যাপিড আরবানাইজেশন মানে কি, যে কোনো এরিয়া বা ওই এরিয়ার খুব দ্রুত এক্সপ্যান্ড করতেছে,
র্যাপিডলি আরবানাইজেশন হচ্ছে ওই এরিয়াটাতে, ঠিক আছে, শহরের ক্ষেত্রে বলতে পারেন, বা কোনো এলাকা খুবই ডেভেলপড হয়ে যাচ্ছে খুবই কুইকলি, ঠিক আছে, এই জিনিসটা ধরেন আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে তারা। এটা হচ্ছে আইডিয়াটা। এখন ফাস্ট এক্সপ্যানশন অফ সিটিজ মানে কি, যে একটা শহরের খুব দ্রুত এক্সপ্যানশন হচ্ছে। সো দেখেন, র্যাপিড আরবানাইজেশন আর ফাস্ট এক্সপ্যানশন অফ সিটিজ, দুইটার আইডিয়াটা কি সেম না? সো আমি কিন্তু ওয়ার্ডে ফোকাস করতেছি না, আমি ফোকাস করতেছি মিনিংয়ের উপর, আমি অর্থ এবং আইডিয়াটার উপর ফোকাস করতেছি, প্লাস আইডিয়া, মিনিং প্লাস আইডিয়ার উপর ফোকাস করতেছি। এভাবে আমি কিন্তু প্যাসেজ পড়ার টাইমে আমি যদি এইটার আইডিয়াটার উপর ফোকাস করি, র্যাপিড আরবানাইজেশনের যে প্রশ্নে আমার এটা দেওয়া আছে, আর আমার প্যাসেজে আছে ফাস্ট এক্সপ্যানশন অফ সিটিজ, সো আমি যেহেতু আইডিয়াটাতে ফোকাস করলাম, তা আমি কি সেম আইডিয়াটা তাহলে প্যাসেজে খুঁজে পাচ্ছি? অবশ্যই পাচ্ছি। কিন্তু আমার ফোকাসটা যদি থাকে শুধু ওয়ার্ডটার উপর, তাহলে কিন্তু আমি সেম ওয়ার্ডটা প্যাসেজের ভিতর আর খুঁজে পাচ্ছি না। So that's why your main focus when it comes to choosing a keyword and when it comes to locating that word inside of the passage, you need to strictly follow this method. Key method যে আপনার ফলো করতে হবে কি, আপনার মিনিং আর আইডিয়াটাকে ধরতে হবে, শুধু ওয়ার্ডটা ধরলেই হবে না। ওয়ার্ডটা কি আইডিয়া ক্যারি করছে, ওয়ার্ডটা কেমন মিনিং ক্যারি করছে, এই জিনিসগুলো হচ্ছে আপনার ধরে নিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে স্টেপ 4। স্টেপ 4টা কি, প্রশ্ন অনুসারে উত্তর লেখা, এক্স্যাক্ট অ্যান্সার ট্রান্সফার। আচ্ছা, এটা নিয়ে কী বলছে, কী বোঝাচ্ছে এটা বলতে আমি আপনাদেরকে দেখাই। সামারি কমপ্লিশনে ওয়ার্ড লিমিট মেনে চলুন, গ্রামার ঠিক রাখুন, স্পেলিং একদম পারফেক্ট রাখার ট্রাই করুন, অ্যান্ড ব্যান্ড 9 পেতে হলে অ্যাকুরেসি 97% হতে হবে। আচ্ছা, এই জিনিসটা দেখেন, যখন আপনি কোনো ওয়ার্ড লিখতেছেন, ওয়ান্স এগেন আমি আপনাদেরকে একটা কুইক রিওয়াইন্ড দিই, সেটা হচ্ছে যে আইএলস রিডিংয়ে কিন্তু আপনার প্যাসেজের বাহিরে কোনো অ্যান্সার নেই। আপনার আইএলস রিডিংয়ে কিন্তু আপনাকে নিজের পার্সোনাল নলেজ ইউজ করতে হবে না, করতে দেওয়া হবে না, আর করার দরকারও নেই। কারণ আপনার প্রত্যেকটা অ্যান্সার, আপনি যেই অ্যান্সারটাই চাচ্ছেন ওইটাই আপনার প্যাসেজে আছে। দ্যাট মিনস যে আপনার কিন্তু প্যাসেজের বাহিরে কিছু নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনার প্যাসেজের ভিতরে যা আছে ওগুলোর ভিতর থেকে আপনি অ্যান্সার পাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার প্যাসেজে অ্যান্সার আছেই, কারণ ওরা যে কোয়েশ্চেনটা বানাইছে, সেই কোয়েশ্চেনটা বানানোর টাইমেই ওরা প্যাসেজ থেকে অ্যান্সার নিয়ে বানিয়েছে। সো ওরা যদি অ্যান্সার একটা ডিক্লেয়ার করে থাকে, আপনি কেন পাবেন না সেটা? প্যাসেজের ভিতরে অবশ্যই অ্যান্সার আছে, সেটা মাথায় রাখবেন। অ্যান্ড আমাদের কি হয় যে সামারি কমপ্লিশন টাইপের কোয়েশ্চেনের মধ্যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয় কি, আমরা মাঝে মাঝে অ্যান্সারটা লোকেট করতে পেরেছি, কিন্তু আমরা মিস্টেকেনলি স্পেলিং ভুল করেছি, কিংবা আমরা গ্রামার ভুল করে ফেলেছি। এই ক্ষেত্রে এটা অ্যাভয়েড করার জন্য আমাদের সবচেয়ে ক্রুশাল থিং হচ্ছে কি, আমাদের গ্রামার ঠিক রাখতে হবে আর স্পেলিং একদম পারফেক্ট রাখবেন। প্যাসেজে ওয়ার্ডটা যেভাবে আছে ওটাই বসায় দিবেন। সো দ্যাটস হাউ ইউ ক্যান বি এক্সট্রা সেফ। আচ্ছা, আরেকটা কি, সামারি কমপ্লিশনে ওয়ার্ড লিমিটটা মেনে চলতে হবে। মনে রাখবেন, আপনাকে যদি নো মোর দেন 2 ওয়ার্ডস বলে, আপনি কিন্তু 2 ওয়ার্ডের বেশি কোনো অ্যান্সারে লিখতে পারবেন না। সেটা হয় 1 ওয়ার্ড হবে, না হয় 2 ওয়ার্ড হবে। আর আপনাকে যদি বলে দেয় অনলি 1 ওয়ার্ড, অনলি মানে কি শুধু 1 ওয়ার্ড, তখন কিন্তু আপনি 2 ওয়ার্ডেও লিখতে পারবেন না। আর নো মোর যদি থাকে, ধরেন নো মোর 3 ওয়ার্ডস দেওয়া, নো মোর 3 ওয়ার্ডস মানে কি, আপনি 1 ওয়ার্ডেও অ্যান্সার দিতে পারবেন, 2 ওয়ার্ডেও পারবেন, 3 ওয়ার্ডেও পারবেন, কিন্তু 3-এর বেশি হবে না। আর অনলি মানে শুধু ওটা। আচ্ছা, মুভিং অন টু দ্য লাস্ট স্টেপ, স্টেপ 5-এ যদি আমরা যাই, স্টেপ 5-এ আমাদের কি বলতেছে, ভুল এড়ানোর মাস্টার টেকনিক। সো এটা কি, ট্র্যাপ অ্যাভয়েডেন্স সিস্টেম, যে সবচেয়ে কমন ট্র্যাপগুলো নিজের জ্ঞান দিয়ে উত্তর দেওয়া, এটা মাথায় রাখবেন। অ্যান্ড বিশেষ করে টিএফএনজিএ, টিএফএনজি কি, ট্রু ফলস নট গিভেন। সো এটা নিয়ে আমি বলতেছি, সময় শেষ হওয়ার আগে তাড়াহুড়া করে উত্তর লেখা, একই শব্দ খুঁজতে গিয়ে প্যারাফ্রেজিং মিস করা। সো দিস আর সাম অফ দ্য ক্রুশাল মিস্টেকস। আর আমি ট্রু ফলসের ব্যাপারটা একটু হাইলাইট করব, কারণ এই মিস্টেকটা আমাদের সবচেয়ে বেশি হয় ট্রু ফলসের ক্ষেত্রে। তো এই জিনিসটা আমি যদি একটু হাইলাইট করে আপনাদেরকে বলি, যে ভুল এড়ানোর সবচেয়ে বড় টেকনিকটা হচ্ছে যে নিজের জ্ঞান অনুসারে উত্তর না দেওয়া। সেটা কেন বলতেছে আমি বলি, আপনাদের কিন্তু সব অ্যান্সার প্যাসেজের ভিতরে আছে, এভরি অ্যান্সার ইজ ইনসাইড অফ দ্য প্যাসেজ। আপনার কিন্তু নিজের পার্সোনাল নলেজ ইউজ করা লাগবে না। পার্সোনাল নলেজ প্লাস পার্সোনাল নলেজটা, এই যে পার্সোনাল যে নলেজ আপনার, এই নলেজটা কিন্তু আপনার ইউজ করার কোনো দরকার নেই, কারণ হোয়াট এভার অ্যান্সার ইউ আর লুকিং ফর আপনাকে সব প্যাসেজে দিয়ে দিচ্ছে। ওরা তো আপনাকে এটার উপর বেস করে মার্ক দিচ্ছে যে আপনি কি প্যাসেজটা বুঝে প্যাসেজ থেকে অ্যান্সার লোকেট করতে পারছেন নাকি। আপনার মার্ক তো এটার উপর।
আপনার আইএলস রিডিংটা তো কোনো আইকিউ টেস্ট না যে আপনার বুদ্ধি কতটুকু বা আপনার পার্সোনাল এক্সট্রা নলেজ কতটুকু, সেটা তো ওরা দেখছে না। ওরা দেখছে আপনি এই প্যাসেজের উপর বেস করে কি করতে পারতেছেন। সো আপনার কিন্তু নিজের মানে অপিনিয়নের উপর বেস করে কিছু দেওয়ার দরকার নেই। সো আমি ট্রু ফলসের ক্ষেত্রে এই মিস্টেকটা সবচেয়ে বেশি কী হয়, সবচেয়ে বেশি কেন হয় সেটা আমি আপনাদেরকে আগে বলবো, দেন আমি বলবো যে কীভাবে সেটা অ্যাভয়েড করতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সো ফার্স্টে দেখেন আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে ওয়েন ইট কামস টু নট গিভেন। মাঝে মাঝে আইএলসের ক্ষেত্রে ওরা কী করে, ওরা একটা ট্যাকটিক ইউজ করে যে অনেক ফ্যাকচুয়াল একটা ইনফরমেশন যেটার অ্যান্সার নট গিভেন হয়, মানে যেটা ধরেন আমরা সবাই জানি যে ট্রু। এখন একটা রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে যদি আপনাদেরকে বলি, ধরেন কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে, অনেক গরমের পর অনেক ইটস রেইনিং সাডেনলি, ঠিক আছে, ইটস রেইনিং। এখন এই যে বৃষ্টি যে পড়তেছে এটা কিন্তু একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন আসলে। অ্যাজ অফ টুডেজ রেকর্ডিং, আজকে যে রেকর্ড হচ্ছে, আজকে অনেক বৃষ্টি পড়ছে। সো আমি এটার বেসিসে বলতেছি যে আচ্ছা ধরে ইটস রেইনিং, ঠিক আছে। এখন আপনাকে ধরেন কোয়েশ্চেনে দেওয়া যে ইজ ইট রেইনিং, ইজ ইট না, ইটস রেইনিংই দেওয়া, ধরেন ইজটা বাদ দিলাম, ঠিক আছে। সো ইটস রেইনিং এটাই আপনার দেওয়া হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে। এখন এটা কিন্তু একটা ট্রু ইনফরমেশন, এটা কিন্তু খুবই ট্রু, আসলেই কিন্তু বৃষ্টি পড়তেছে, কিন্তু আপনার প্যাসেজে বৃষ্টির ব্যাপারে কিছু বলা নেই। প্যাসেজে ধরেন আজকের দিনটার ব্যাপারেই কথা বলতেছে, প্যাসেজে ইভেন ওয়েদারের ব্যাপারেও কথা আছে, কিন্তু প্যাসেজে কোথাও মেনশন নাই যে আজকে বৃষ্টি পড়তেছিল। সো আপনি প্যাসেজে দেখলেন ওয়েদারের ব্যাপারে কথা বলতেছে, আজকের দিনের ব্যাপারেই কথা বলতেছে, কিন্তু বৃষ্টির ব্যাপারে তো কিছু বললো না। বাট আপনি তো জানেন আজকে বৃষ্টি হইতেছে, সো ইটস রেইনিংয়ের ওইটা দেখে আপনি স্টেটমেন্টের অ্যান্সারটা কী দিয়ে দিলেন, আপনি স্টেটমেন্টের অ্যান্সার দিয়ে দিলেন ট্রু। বাট এটা আপনি কি ইউজ করলেন, আপনি কিন্তু আপনার পার্সোনাল নলেজ ইউজ করলেন এখানে। আপনি জানেন বৃষ্টি পড়তেছে, প্যাসেজে কেউ যদি এই প্যাসেজটা পড়ে সে কি জানতে পারবে যে আজকে বৃষ্টি পড়তেছে নাকি না? পারবে না। আর আপনার অ্যান্সার কিসের উপর বেস করে দিতে হবে? স্ট্রিক্টলি প্যাসেজের উপর বেস করে দিতে হবে। সো যদি রিয়েল লাইফে কোনো কিছু সত্যিও হয় বাট প্যাসেজে যদি সেটা না দেওয়া থাকে, তাহলে ওটার অ্যান্সার কী হবে? নট গিভেন হবে, কারণ একটা প্যাসেজ দেওয়া নেই। আর আমি আরও সিম্পলি যদি আপনাদেরকে বুঝাই এই জিনিসটা আরও সিম্পলি আপনাদেরকে বুঝালে মানে খুব ইজিলি জিনিসটা বোঝা যায় যদি আপনি খালি মিনিংটার দিকে একটু ফোকাস করেন। আচ্ছা দেখেন তো নট গিভেন মানে কি? নট গিভেন, দেওয়া নেই। সো প্যাসেজে যেটা দেওয়া নেই সেটা সত্যি হোক বা মিথ্যা হোক বা ফ্যাকচুয়াল ইনফরমেশন হোক বা যেটাই হোক, সেটা দেওয়া নেই মানেই নট গিভেন আপনি অ্যান্সারে দিয়ে দিবেন। আপনার ট্রু ফলসের টাইমে সবার ফার্স্ট চেকটা হবে যে কোয়েশ্চেনের স্টেটমেন্টগুলোর ফার্স্ট চেক হবে যে ওইটা দেওয়া আছে নাকি দেওয়া নেই। যদি দেওয়া না থাকে তাহলে তো নেই, আর যদি দেওয়া থাকে, সাপোজ ইটস গিভেন, দেওয়া আছে, তারপর আপনি চেক করবেন যে ট্রু নাকি ফলস, যে মানে ঠিকভাবে দেওয়া আছে নাকি ফলস ওয়েতে বা কন্ট্রাডিক্টরি ওয়েতে দেওয়া আছে। ফার্স্ট চেকটা হচ্ছে এটা কি গিভেন নাকি নট গিভেন। আচ্ছা দেওয়া নেই মানে নট গিভেন, ওকে দেওয়া আছে, এবার আমি দেখি এটা কি সত্যিভাবে দেওয়া আছে মানে মিলে যাচ্ছে স্টেটমেন্টের সাথে, নাকি ফলস ওয়েতে দেওয়া যে স্টেটমেন্টটাকে কন্ট্রাডিক্ট করছে। এইভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবো। এখানে আরও কিছু জিনিস আছে, যে সময় শেষ হওয়ার আগে তাড়াহুড়া করে উত্তর লেখা, কিংবা একই শব্দ খুঁজতে গিয়ে প্যারাফ্রেজ মিস করা। মনে রাখবেন প্যারাফ্রেজিং মানে কিন্তু আপনি শুধু ওয়ার্ডে ফোকাস করতে পারবেন না, আপনার কিন্তু আইডিয়া খুঁজতে হবে। তারপর তাড়াহুড়া করে উত্তর লিখতে যাবেন না, টেক ইউর টাইম অ্যান্ড হ্যাভ কনফিডেন্স ইন ইউর সেলফ। সো এবার দেখি কিভাবে এই মেথড আমরা প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সো 30 ডেজের একটা অ্যাকশন প্ল্যান নিয়ে আপনাদেরকে বলি। এটা আপনারা নিজেদের মতো মডিফাই করে ফলো করতে পারেন, কিংবা এভাবেই ফলো করতে পারেন। দিজ আর প্রুভেন মেথডস, সো ট্রাস্ট মি অন দিস ওয়ান। আচ্ছা, উইক 1 প্রতিদিন একটি রিডিং টেস্ট আর শুধু ভুলগুলো অ্যানালাইসিস করবেন। উইক 1-এ নিজের ভুলগুলো ধরেন, কারণ প্রবলেম সলভ করার ফার্স্ট স্টেপ ইজ ফাইন্ডিং আউট হোয়াট দ্য প্রবলেম ইজ অর ওয়্যার দ্য প্রবলেম ইজ। উইক 2 প্রত্যেক প্রশ্ন টাইপ আলাদা করে প্র্যাকটিস করেন, ট্রু ফলস নট গিভেন, ম্যাচিং হেডিং, সামারি। যেই প্রশ্নে আপনার দুর্বলতা বেশি
উইক 1-এ তো আপনি অ্যানালাইসিস করলেন, এবার উইক 2-তে গিয়ে যেখানে আপনার দুর্বলতা সবচেয়ে বেশি ওই দুর্বলতাগুলোকে টার্গেট করে পার্টিকুলারলি ওগুলো সলভ করবেন। ধরেন আপনার হেডিংসে সবচেয়ে বেশি প্রবলেম, সো আপনি উইক 2-তে হেডিংসগুলো বেশি করবেন পার্ট বাই পার্ট। উইক 3-তে কি সেকশন 3-এ বিশেষ ফোকাস করবেন অ্যান্ড স্পিড বাড়ানোর চেষ্টা করবেন। সেকশন 3টা একটু ডিফিকাল্ট হয় কম্পারেটিভলি, সো দ্যাটস ওয়াই উইক 3-তে গিয়ে আমরা কী করব, স্পিডটা বাড়ানোর ফোকাস করবো যেন আমাদের টাইম শেষ না হয়ে যায়। আর উইক 4-এ গিয়ে কি ফুল মক টেস্ট দিব আমরা। নাও দ্যাট আমরা আমাদের প্রবলেমগুলো ধরতে পেরেছি উইক 1-এ, উইক 2-তে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে পার্ট বাই পার্ট প্র্যাকটিস করেছি, উইক 3-তে যেহেতু আমরা স্পিডও বাড়িয়েছি, এবার নাও ইটস টাইম টু সি যে আমরা যা শিখেছি ওগুলো মক টেস্টে আমাদেরকে কেমন রেজাল্ট দিচ্ছে। আর প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা 15 মিনিট রিডিং প্র্যাকটিস করুন। আর মনে রাখবেন, রিডিং প্র্যাকটিসটা কিন্তু এমন না যে আপনাকে এক বসায় করতে হবে, এক বসায় করতে গেলে একঘেয়েমি লেগে যায়। সো মাথায় রাখবেন যে পুরো দিন আপনার কাছে সময় আছে, সকালে একটু টাইম দিলেন, রাতে একটু টাইম দিলেন, এভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ জিনিসটার সাথে আগাবেন, ঠিক আছে? ওকে, সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। অ্যান্ড আপনাদের যদি এই টিপসগুলো ফলো করে হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, অ্যান্ড ইন দ্য ফিউচার উই উইল কাম উইথ মোর বেনিফিশিয়াল ভিডিওস ফর ইউ গাইস। সো দ্যাটস ইট ফর টুডে, অ্যান্ড দিস ইজ আহনাফ। আপনাদের সাথে আবার কোনো দিন কথা হবে নতুন কোনো ভিডিওতে।